আসসালামু আলাইকুম। সিপিআই পলিটেকনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিপিআই ম্যানেজমেন্ট টেকনোলজি। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনায় আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বইটির নাম হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, যেটি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সহকারে অন্যান্য অনেকগুলো ডিপার্টমেন্টে আমাদের দ্বিতীয় সেমিস্টার এবং জিডিপিএম এর ক্ষেত্রে তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে এই বইটি থাকে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের জানতে হবে যে বেসিক ইলেকট্রনিক্স বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, বেসিক ইলেকট্রনিক্স বলতে আমরা বুঝি যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের যে আমাদের বাহ্যিক কিছু সাধারণ জ্ঞান জানতে হবে, সেই জ্ঞানগুলো কিভাবে আমরা নিতে পারি। আর এই সার্বিক জ্ঞান নেওয়ার জন্য হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট। তো এই জন্য আমরা প্রথমে জানবো যে ইলেকট্রনিক্সটা কি। হ্যাঁ, ইলেকট্রনিক্স বলতে আমরা বুঝি বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম টিউব, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলা হয়। আর ইলেকট্রনিক্স ডিভাইস বলতে আমরা বুঝি এই যে সকল ডিভাইসের মধ্য দিয়ে বা যে সকল কম্পোনেন্টের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তাদেরকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বলা হয়। আচ্ছা, এখন আমরা ইলেকট্রনিক্স সম্বন্ধে বা বেসিক ইলেকট্রনিক্স সম্বন্ধে আমাদের কেন জানতে হবে, এই বিষয়টির প্রথমে আমরা জাস্ট একটু ধারণা কল্পনা করি যে বেসিক ইলেকট্রনিক্স আমাকে জানার প্রয়োজন হচ্ছে যে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে সার্বিক ক্ষেত্রে আমাদের এই বেসিক ইলেকট্রনিক্সের জ্ঞান প্রয়োজন। যেমন আমরা বেসিক ইলেকট্রনিক্সের যদি প্রয়োগ ক্ষেত্রগুলো দেখি, তাহলে এই প্রয়োগ ক্ষেত্রগুলোর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো ইলেকট্রনিক্স, স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার টেকনোলজি। এছাড়াও যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের শিল্পক্ষেত্র, অটোমেশন, হ্যাঁ, তারপর হচ্ছে রোবোটিক, সেন্সিং, হ্যাঁ, মহাকাশ থেকে শিক্ষাক্ষেত্র, আমাদের সার্বিক ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্সের ব্যাপ্তি রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম অধ্যায়ের আলোচনা শুরু করি। আমরা অধ্যায়ের প্রথমতে দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে সোল্ডারিং এবং কালার কোডের ধারণা। আচ্ছা, আমরা এটা সূচিপত্র যদি খেয়াল করি তাহলে প্রথমতে আছে সোল্ডারিং। সোল্ডারিং এর ব্যবহৃত উপাদানের তালিকা, সোল্ডারিং এর ধাপসমূহের বর্ণনা, একটি ভালো সোল্ডারিং করা জয়েন্টের বৈশিষ্ট্যসমূহ, কিভাবে একটা ভালো সোল্ডারিং করতে পারি। তারপর আছে অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট সমূহের ধারণা। তারপর আছে হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের কাজ এবং ভূমিকা। হ্যাঁ, তারপরে অন্যান্য রেজিস্টরের কালার কোড কিভাবে নির্ণয় করতে পারি এবং এটার মান কিভাবে নির্ণয় করতে পারি, এই বিষয়গুলো। আচ্ছা, চলুন তাহলে দেখা যাক যে আমরা কিভাবে একটা সোল্ডারিং নিয়ে আমরা প্রথমে জানি। আচ্ছা, সোল্ডারিং বলতে আমরা কি বুঝি তার আগে আমরা প্রথমত একটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি। এই সার্কিট বোর্ডে বিভিন্ন ধরনের আমাদের ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট সংযুক্ত করে একটা সার্কিট ডিজাইন করা আছে। আচ্ছা, এই সার্কিটটা আমরা কিভাবে ডিজাইন করব, কিভাবে সোল্ডারিং করব, এই বিষয়টা সম্বন্ধে আমরা এই অধ্যায়ে জানবো। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের আলোচনায় আসছে সোল্ডারিং। সোল্ডারিং বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সোল্ডারিং বলতে বুঝি যে এর অর্থই হচ্ছে ঝালাই করা দুই বা ততোধিক পরিবাহী পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের মাধ্যমে গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে সোল্ডারিং আয়রন। আচ্ছা, তাহলে এই যে এই পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, এই চিত্রটাতে একটা সোল্ডারিং আয়রন কিভাবে করতে হয় বা সোল্ডারটা কিভাবে করতে হয়, এই বিষয়টা সম্বন্ধে আমাদের দেখানো আছে। তাহলে প্রথমত যদি খেয়াল করি তাহলে আমাদের একটা সার্কিট বোর্ড নেওয়া আছে, সার্কিট বোর্ড। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের উপরে আমাদের একটা সোল্ডার আয়রন নেওয়া আছে, সোল্ডারিং আয়রন নেওয়া আছে এবং একটি কপার প্যাটার্ন বোর্ড নেওয়া আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এই চিত্র থেকে আমরা বুঝতে পারি যে একটি সোল্ডারিং আয়রনের 5টি কম্পোনেন্ট থাকে বা 5টি উপাদান থাকে। এই 5টি উপাদানের মাঝে প্রথমে থাকে হচ্ছে সোল্ডারিং আয়রন। যেমন এই যে আমাদের একটা চিত্র দেয়া আছে, এখানে একটা সোল্ডারিং আয়রন দেয়া আছে। তারপর হচ্ছে আধুনিক সোল্ডারিং স্টেশন বা স্ট্যান্ড। এই আধুনিক, তাহলে প্রথমত আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা সোল্ডার। হ্যাঁ, আর এই সোল্ডারটাকে যেখানে আমরা রাখবো সেটা হচ্ছে একটা সোল্ডারিং স্ট্যান্ড। আর স্টেশন সম্বন্ধে আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, তারপর হচ্ছে রাং বা লিড। এই যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাং বা লিড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সোল্ডারিং ফ্লাক্স বা রজন। হ্যাঁ, আমাদের সোল্ডারিং ফ্লাক্স বা রজন বিভিন্ন আকৃতিতে আমরা রাখতে পারি। তার মাঝে আমাদের কাজের সুবিধার্থে আমরা এই সোল্ডারিং স্ট্যান্ডের কাছে আমরা এই সোল্ডারিং লিডটা এভাবে রাখতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডারি টুলস বলতে আমরা বুঝতে পারছি যে একটা সোল্ডারিং আয়রন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যে সকল ইকুইপমেন্ট এক্সট্রা প্রয়োজন, হ্যাঁ, সেই বিষয়গুলো আর এর বিস্তারিত এখন আমরা জানবো। আচ্ছা, তাহলে দেখি সোল্ডারিং আয়রন কি। তাহলে সোল্ডারিং আয়রন হলো একটি ইলেকট্রনিক টুলস বা যন্ত্র। এটি বৈদ্যুতিক শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত করে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সোল্ডারিং আয়রন।
এই সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সোল্ডার করে থাকি। এই সোল্ডারিং আয়রনের পরিচিতি এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে একটা সোল্ডারিং আয়রনের প্রথম যে আমার কর্ডটা থাকে, টু পিনটা থাকে, এটা হচ্ছে একটা টু পিন কর্ড। এটা আমরা আমাদের উৎসের সাথে সংযুক্ত করি এবং এটার মাধ্যমে এই সোল্ডারটা উত্তপ্ত হবে। আর যে অংশটা আমি ধরবো, যেমন এখানে দেওয়া আছে, এটা হচ্ছে একটা টু পিন প্লাগ, আর এটা হচ্ছে যেটা আমি হাত দিয়ে ধরলাম, এটা হচ্ছে হাতল বা তাপরোধী হাতল আমরা বলতে পারি। তারপর হচ্ছে এই সোল্ডারের এই যে সামনের অংশটা, এটা হচ্ছে হিটিং এলিমেন্ট বা উত্তপ্ত হয়, এটার মাধ্যমে উত্তপ্ত হয়। এটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন এটার মাঝখানে উচ্চ রেজিস্ট্যান্সের কারণে এই এলিমেন্টটা উত্তপ্ত হয়। আর এটা উত্তপ্ত হওয়ার পর এই যে সামনের যে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেওয়া আছে, এই যে আমরা এই সামনের অংশটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে টিপ বা অনেকে বিটও বলে থাকে। আচ্ছা, তাহলে সোল্ডারিং আয়রনের পরিচয় সম্বন্ধে আমরা জানলাম। যখন এটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এটা তাপরোধী হাতল আমরা ধরি, হ্যাঁ, যেন আমাদের হাতে তাপ না লাগে, আর এটার মাধ্যমে উত্তপ্ত হয় এবং এই অংশের মাধ্যমে আমরা সোল্ডার লিড গলিয়ে সোল্ডারিং করে থাকি। আচ্ছা, পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে সোল্ডারিং স্ট্যান্ড বা সোল্ডারিং স্টেশন। আচ্ছা, সোল্ডারিং স্ট্যান্ড বলতে আমরা কি বুঝি, সোল্ডারিং স্টেশন বলতে আমরা কি বুঝি? সোল্ডারিং স্টেশন যেটা, সেটা হচ্ছে আধুনিক সোল্ডারিং সিস্টেমে এয়ারগান থেকে নির্গত গরম বাতাস সহজে সোল্ডারকে গলিয়ে সোল্ডারিং এবং ডিসোল্ডারিং করে। আমরা অনেক ক্ষেত্রে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেটা দেখে থাকি সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা দেখতে পারি, হ্যাঁ, যেখানে হচ্ছে আমরা উত্তপ্ত সোল্ডারটাকে এভাবে রেখে আমরা কার্যক্রমটা পরিচালনা করতে পারি। তবে এই সোল্ডারিং স্ট্যান্ড আমরা বুঝতে পারলাম সোল্ডার রাখার হচ্ছে একটা জায়গা, কিন্তু সোল্ডারিং স্টেশন কোনটা? এখন সোল্ডারিং স্টেশনটা আমরা স্বাভাবিকভাবে সব জায়গায় দেখি না। তবে এটার ক্ষেত্রে হচ্ছে যে আমি একটা সোল্ডারিং করলাম, যে কোনো আমার একটা সোল্ডারিং করার জন্য পিসিবি বোর্ড আছে, এই বোর্ডের আমার প্রয়োজন হচ্ছে আমার একটা ডিসোল্ডারিং করতে হবে। মানে আমি সোল্ডারিং করলাম বাট এটাকে পুনরায় আবার আমি খুলে ফেলবো, তো এই জন্য আমাকে ব্যবহার করতে হবে এই এটা হচ্ছে কি সোল্ডারিং স্টেশন। এই সোল্ডারিং স্টেশনটা ব্যবহার করতে হবে। তবে অনেক ক্ষেত্রে এটা ডিসোল্ডারিং এর সাথে সাথে সোল্ডারিং এর কাজেও এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের একটি রাং বা সোল্ডারিং লিড কি। হ্যাঁ, সোল্ডারিং লিড বা রাংকে বলা হচ্ছে যে সোল্ডারিং এর মেল্টিং উপাদান বা এটা হচ্ছে প্রধান উপাদান, এটা এভাবে বিশেষত করা হয়েছে। আচ্ছা, তাহলে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোল্ডারিং লিড বা রাং। হ্যাঁ, এই সোল্ডারিং লিড বা রাং এটা আমাদের সোল্ডারিং জয়েন্টের কাছে ব্যবহৃত করা হয়ে থাকে। আর এটা যেভাবে তৈরি, এটা হচ্ছে 60 ভাগ হচ্ছে টিন এবং 40 ভাগ হচ্ছে সীসা, এটাকে গলিয়ে এটা তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এই যে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা সোল্ডারিং করছি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে একটা সোল্ডারিং লিড, আর এটা হচ্ছে আমাদের সোল্ডার, এটা কিভাবে সংযোগ করতে হয় এই পদ্ধতিটা দেয়া আছে। আর তারপর হচ্ছে এটা যদি গঠন প্রণালী দেখতে চাই তাহলে হচ্ছে বিশেষ ক্ষেত্রে যদি আমাদের ভালো যদি লিড কিনে নিয়ে আসি তাহলে সেখানে দেখা যাবে যে আমাদের রোজিনটা থাকে আর হচ্ছে উপরে সোল্ডারিং থাকে। আচ্ছা, এরপরের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে সোল্ডারিং ফ্লাক্স বা রজন। হ্যাঁ, সোল্ডারিং ফ্লাক্স বা রজন কি? এই সোল্ডারিং ফ্লাক্স বা রজন হচ্ছে এই সোল্ডারিং কাজে কিছু যে বাধা হয়, এই বাধাগুলোকে কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি। তো এই সোল্ডারিং রজন, হ্যাঁ, এই রজনের ব্যবহার ক্ষেত্র যদি আমরা দেখি তাহলে কয়েকটি কারণে ব্যবহার করা হয়ে থাকে। এটি হচ্ছে ঝালাইয়ের অংশ পরিষ্কার করার জন্য। আমি একটা সোল্ডারিং বোর্ড নিলাম, এই সোল্ডারিং বোর্ডটাতে আমার একটা অংশ মোটা হয়ে গেছে, তো এই মোটা অংশটাকে আমি কি করব, আমি এটাকে গলিয়ে চিকন করে ফেলবো। হ্যাঁ, তো এটার কাজে আমরা ব্যবহার করতে পারি। অন্য ক্ষেত্রে হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া যেন আমাদের না হয়। যেমন অক্সিডেশন প্রক্রিয়াটা কি, আমরা যেখানে সোল্ডার করছি সেখানে হচ্ছে কিছু অক্সিজেনের বিক্রিয়া ঘটে। হ্যাঁ, এই অক্সিজেনের বিক্রিয়া ঘটার কারণে সেখানে আমরা সঠিকভাবে সোল্ডারিংটা করতে পারি না। আর আরো অনেক ক্ষেত্রে হয় যে মাঝখানে ফাঁকা থাকে বা এটা আমরা সঠিকভাবে করতে পারি না। এটার জন্য হচ্ছে যে আমরা যদি এই সোল্ডারিং আয়রনের টিপ বা বিট দিয়ে এটাতে সাময়িকভাবে আমরা পরিষ্কার করে নিলাম, দ্বিতীয় হচ্ছে এই অংশ হালকা লাগিয়ে তারপর আমরা সোল্ডারিং করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে এই অক্সিডেশন প্রক্রিয়াটা হবে না বা কম হবে। আচ্ছা, তারপর হচ্ছে সোল্ডারিং টিপ পরিষ্কার করতে, আমি যখন সোল্ডারিং করছি তখন এই টিপের ক্ষেত্রে দেখা যায় যে এখানে কিছু মোটা অংশ হয়ে যায় বা সোল্ডারিং লিড আটকে যায়, তো এটাকে পরিষ্কার করার জন্য হচ্ছে আমরা সোল্ডারিং লিডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো তারপর আমাদের যে উপাদানটি আছে, আচ্ছা এখন দেখবো আমরা যে একটি ভালো সোল্ডারিং কিভাবে করতে পারি বা এটার গঠন প্রণালীটা কেমন হবে বা দেখতে কেমন হবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা দেখব। তো এখানে আমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্র ক, খ, গ এবং ঘ চিত্র। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে এটাতে একটা সোল্ডারিং করা আছে, এটাতে একটা সোল্ডারিং করা আছে, এটাতে একটা সোল্ডারিং করা আছে এবং এখানে আছে।
তো এই ক্ষেত্রে প্রথম চিত্রের দিকে যদি দেখি যে আমার সোল্ডারের অংশটা, এটা মনে করি আমার যে কোনো একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার সার্কিট বোর্ড। তো এইখান থেকে বা পিসিবি বোর্ড, তো এইখান থেকে যখন আমরা সোল্ডারিং করলাম তখন দেখা যাচ্ছে যে এই যে অংশটা এটা অত্যন্ত কম হয়ে গেছে, একদম চিকন হয়ে গেছে। তো এটা হচ্ছে কি এই সোল্ডারিং এর জন্য 100% বা এটার জন্য উপযোগী না। আচ্ছা, তো আমরা কর পরে খ দেখি। তো খয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটাতে কম, আবার এটাতে এমন ভাবে করা হয়েছে যেটা অনেক অনেক অংশ নিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সমস্যাটা হয় কি যে একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের সংযোগ হয়ে যায় বা এটাকে শর্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই সমস্যাটা যেন না হয় সেজন্য আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে হচ্ছে গ চিত্রে আছে সঠিক চিত্র। আচ্ছা, সঠিক চিত্রটা এটার ক্ষেত্রে তৈরি করা হয়েছে কিভাবে, যে এটাকে একটা অ্যাঙ্গেল আকারে, ত্রিভুজ আকারে এটাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর চতুর্থ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে গ। আর গয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যেটা বৃত্তাকার বা গোলাকার ক্ষেত্রে অর্ধবৃত্তের মতো হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে একটা আমার সোল্ডারিং আমি যে কোনো একটা কিছু করলাম, তো পিছনের সাইডে এটা একটার সাথে আরেকটা শর্ট হয়ে থাকে। তো এটা তো আমাদের আদর্শ সোল্ডারিং না। তাহলে এই চারটা চিত্র থেকে যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ক হচ্ছে ভুল, খ হচ্ছে ভুল, আর ঘ হচ্ছে ভুল। তবে সঠিক চিত্রটা হচ্ছে কোনটা, ছোট ঘ যেটা, এটা যেটা ত্রিভুজ আকৃতির হবে সেটা। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে একটা সার্কিট বোর্ডে আমরা সোল্ডারিং করলাম। এই সোল্ডারিং করার পর আমাদের সার্কিট বোর্ডের আকৃতিটা কেমন হবে। হ্যাঁ, যেহেতু আমরা পূর্বের স্লাইড থেকে দেখেছি যে আমাদের এটা হবে ত্রিভুজ আকৃতি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত একটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি, সেখানে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের বা প্রত্যেকটা ডিভাইসের পিছনের যে সোল্ডারিং সিস্টেমটা, এটা কিন্তু আমরা ত্রিভুজ আকৃতির মতো দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব বেশিও না, খুব কমও না। ঠিক আছে। আচ্ছা, আর তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পিসিবি বোর্ড বা সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডের পিছনের অংশে কিভাবে আমরা সংযোগ করতে পারি, এমন ভাবে সংযোগ করতে হবে যেন সোল্ডার করতে হবে যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। হ্যাঁ, এটা সার্কিট অনুযায়ী দেখে দেখে আমাদেরকে ডিজাইন করতে হবে। আচ্ছা, আর এখানে আমরা দেখেছিলাম হচ্ছে যে সোল্ডারিং সেকেন্ডারি টুলস বলতে আমরা কি বুঝি। এই সোল্ডারিং সেকেন্ডারি টুলস বলতে বোঝানো হচ্ছে যে আমার সোল্ডারিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট যদি পরিষ্কার করার প্রয়োজন হয়, পরিষ্কার করার জন্য আমাদেরকে এই সেকেন্ডারি টুলসটা ব্যবহার করতে হবে। যেমন তারের উপরে যদি আমরা তারের উপরে প্লাস্টিক অংশটা স্কিনিং করতে চাই, তো এর জন্য আমার যে টুলস লাগবে। তারপর হচ্ছে আমার সিরিজ কাগজ লাগতে পারে, থিনার লাগতে পারে। বিভিন্ন ধরনের পরিষ্কার করার জন্য আমাদের এই সেকেন্ডারি টুলসগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়ের প্রথম অংশ থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে আমরা কিভাবে আদর্শ সোল্ডারিং করতে পারি এবং সোল্ডারিং প্রক্রিয়া। আচ্ছা, আমাদের দ্বিতীয় পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কালার কোডের ধারণা। হ্যাঁ, কিভাবে আমরা কালার কোড নির্ণয় করতে পারি, একটি রেজিস্টার দেখে আমরা কিভাবে কালার নির্ণয় করতে পারি। হ্যাঁ, এর সম্বন্ধে বেসিক জ্ঞানগুলো আমরা জানবো এবং আমরা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সেই সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। CPI Polytechnic